হঠাৎই সপরিবারে বেরিয়ে পড়লাম মায়াপুর আর নবদ্বীপ ঘুরতে। ঠিক ছিল না, অনেক দিন ধরেই মেয়েটা বায়না করছিল যে কোথাও ঘুরতে যাব, কোথাও ঘুরতে যাব। তো ঠিক হলো লাস্টে মায়াপুর আর নবদ্বীপ। আমরা সবাই একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম, আর ছজন, আমাদের বাড়ির ছজন, আমি, আমার ছেলে আর হাজব্যান্ড আর শাশুড়ি, যা আর জায়ের মেয়ে। আমরা এই ছজনে মিলে বেরিয়ে পড়লাম মায়াপুর আর নবদ্বীপের উদ্দেশ্যে। সমস্ত কাজ সেরে বেরোতে বেরোতে প্রায় 5টা বেজে গেছিল। তাই কিছুক্ষণ পরেই অন্ধকার নেমেছে। 5টার সময় গাড়িতে ওঠার পর একটু গল্প, একটু আড্ডা দিতে দিতে বেশ অনেকটা রাস্তা আমরা এগিয়ে গেছি। বৃষ্টির তো ভীষণ আনন্দ হয়েছে, আর মা একটু অসুস্থ বোধ করছিল গাড়িতে, কারণ অনেক দিন পর তো মা বাইরে বেরোচ্ছে। বয়স হলে যা হয় বুঝতেই পারছেন। তো যাই হোক, আমাদের গাড়ি তো ছুটে চলল। আলো আঁধারিতে বেশ ভালো লাগছিল, আর শহরে এই নিদারুণ আলো আমাদেরকে বেশ আনন্দ দিয়েছে এবং মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে দিয়েছে। আমাদের গাড়ি ছুটে চলেছে এই অন্ধকার পথ ধরে বা আলোর পথ ধরে, যাই বলেন না কেন। এইরমভাবেই যেতে যেতে গান, গল্প, আড্ডা সব কিছু করতে করতে আমরা অবশেষে মায়াপুরে এসে পৌঁছালাম। তখন প্রায় 8:30। রাতের খাবার আলুর দম আর পরোটা আমরা বানিয়ে নিয়ে এসেছিলাম, তাই রুম নিয়ে আমরা খেতে বসে গেলাম রাতের খাবারটা। ভোর 3:30, এখন বৃষ্টি সাজতে বসেছে। তার কারণ হচ্ছে যে ঠাকুরের আরতি দেখতে যাবে। কেয়ারানির সাজ হয়ে গেছে, আর আমিও সেজে গুজে রেডি। কিন্তু এতটাই বিধ্বস্ত সেজেছি কিনা বোঝাই যাচ্ছে না। আপনারা মনে করুন ভোর 3:30-এর সময় সেলফি উঠছে, মানে কি ধরনের এটা ফোন অ্যাটাক, কত এনার্জি, এটা দেখুন ভালো করে। ভোরবেলা বেরিয়ে পড়েছি আরতি দেখার উদ্দেশ্যে। তো দেখলাম প্রচুর লোক এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছে। বুঝলাম কেউ কেউ আরতি দেখার জন্যে আর কেউ কেউ বাস ধরার জন্যে। আমরা মন্দিরে প্রবেশ করলাম, এবং মন্দিরে প্রবেশ করার দ্বারেই অনেকগুলো বয়স্ক ভদ্র মহিলা আমাদের কপালে তিলক কেটে দিল। এরপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, এবং বহু লোক, কারণ এর একদিন পরে আছে দোল, আর দোলের এখানে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের জন্য এখানে অনেক লোক উপস্থিত হয়েছিল, আর বহু লোক এই ভোরের আরতি দেখার জন্য এখানে উপস্থিত হয়েছে। আর আমরাও ভিতরে গিয়ে আরতি দেখার জন্যে উপস্থিত হই। প্রচুর লাইন পড়েছিল। এরপর আরতি দেখার পর দেখুন ভোর থেকে আস্তে আস্তে সকালে পরিণত হচ্ছে। এত অপূর্ব লাগছিল, সত্যি একদম মনোমুগ্ধকর পরিবেশ। আমরাও বেরিয়ে আসতে লাগলাম। সকাল হয়ে গেছে, আমরা আরতি দেখে এবার একটু চাটা খাবো, আর তারপরে আবার হোটেলের দিকে রওনা দিচ্ছি। চলুন। বাইরে বেরিয়ে একটু চা বিস্কুট খেয়ে নিয়ে আমরা আবারও ভিতরে ঢুকলাম। ভোরের বেলা যেন এখানটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। এত সুন্দর মনোরম পরিবেশ, আর তার সাথে কৃষ্ণ সংকীর্তন ভোরবেলাটাকে যেন একটা মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে দিয়েছিল। তো যাই হোক, আমরা মন্দিরটাকে প্রদক্ষিণ করে ফেললাম এবং একটু কিছু ফটো তুলে নিলাম। ফটো তুলতে তো হবেই। যাই হোক, এই পাশটা মন্দিরের সামনেটা,
আর আমরা মন্দিরের পিছন দিকে গিয়েছিলাম যেখানে আরতি হচ্ছিল। এটি নতুন মন্দির হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এটা এখনও মানে ঠাকুর এখনও বসানো হয়নি, অনেকটাই তৈরি হয়ে গেছে প্রায়। আর এটি হচ্ছে পুরানো মন্দির, আগের রাস মন্দির। এখানেও আমরা চারদিকটা বেশ ভালো করে ঘুরলাম। ভোরের সময় হাঁটতে খুব ভালোই লাগে। মায়াপুরে, আর মায়াপুরের মন্দিরগুলো আমরা আজকে সকাল থেকে দর্শন করব। এখন আমরা ভোর 3:30 থেকে উঠে আমরা মায়াপুরের মন্দিরের আরতি দেখলাম। এবার আমরা একটু চাপও খাবো, খেয়ে আর তারপরে আবার বেরোবো। চলুন, আজকে সমস্ত দিন শুধু হরে কৃষ্ণা। এরপর আমরা চলে গেছি একদম পিছনের দিকটা, যেখানে আছে গোশালা, নানান ভবন এবং রয়েছে ফুলের বাগান, আর রয়েছে প্রসাদ গ্রহণ করার জায়গা। সেই সব জায়গা ঘুরে আমরা পিছন দিক দিয়ে আবারও সামনের দিকে আসবো বলে ঠিক করলাম। এটি একটি বাগান মন্দিরের পিছন দিকে। এখানে বেশ শান্তিতে নিরিবিলিতে বসা যায়। সুন্দর ঘাস হয়ে আছে, প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। এখানটায় আমরা বেশ কিছুক্ষণ বসে বিশ্রাম করলাম এবং কিছুক্ষণ গল্প করলাম। এরপর আমরা চলে গেলাম, এরই পাশে হয়েছে এটি একটি মানে সিনেমা হলের মতন, যেখানে নিমাই সন্ন্যাসী বা শ্রী চৈতন্যদেবের জীবনীকে তুলে ধরা হয়েছে। আবারও আমরা পিছন দিক থেকে এসে পাশে রথ দাঁড় করানো ছিল। এই যে কোনো অনুষ্ঠানে এই রথের ওপর জগন্নাথ রাধা মাধবকে বসিয়ে ভ্রমণ করানো হয়, এবং সেটি যে করা হয়েছে তার জন্যে রথটি ফুল দিয়ে সাজানো ছিল। এরপর সেখান থেকে আমরা আরও সামনের দিকে এগিয়ে আসতে লাগলাম, এবং সামনের দিকে এগিয়ে এসে আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি। এইখানটা সবাইকে বৈষ্ণব ধর্মাবলম্বী প্রভুপাদদের একটি সমাধি। এখানে মারা যাবার পর সমাধিস্থ করা হয়। এরপর আমরা বাড়ি বলেন বা হোটেল বলেন সেখানে পৌঁছে গেলাম, এবং স্নান টান সেরে নিয়ে একটু টিফিন করে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম। এই সময় আমার ছেলে বা হাজব্যান্ড কেউ বেরোয়নি, আমরা 3টে মেয়ে আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দির দর্শন করতে, এবং এখানে চারপাশের যত মন্দির আছে সেগুলো আমরা সব দর্শন করলাম। প্রায় 4টি মন্দির আমরা দর্শন করলাম, এবং 4টি রাধা মাধব মন্দির, এবং তার মধ্যে একটি ছিল শিব বিগ্রহের মন্দির। সমস্ত মন্দিরেই ক্যামেরা নিয়ে ঢোকা বারণ, সেই কারণে ভিতরের বিগ্রহের ছবি তোলা হয়নি। মন্দিরগুলো এত সুন্দর কারুকার্য যে সত্যি মানে সৃষ্টি কি মহিমা সেটা এই মন্দিরগুলো না দেখলেই বোঝাই যেত না। এরপর আমরা চলে এসেছি ফেরিঘাটে। এই ঘাটটি হুলোর হাট নামে পরিচিত। যাই হোক, এই ঘাটটি পেরিয়ে আমরা যাব নবদ্বীপে। তো তার জন্যে আমরা টিকিট কেটে নিলাম, 10 টাকা করে টিকিট নিল, এবং আমরা লঞ্চে চেপে বসলাম। লঞ্চে চেপে নবদ্বীপ যেতে বেশিক্ষণ সময় লাগে না, এবং মাঝখানে আমরা একটা দারুণ জিনিস দেখলাম। একটি নদীর সঙ্গে আরেকটি নদীর সঙ্গমস্থল, গঙ্গা ও জলঙ্গি। জলঙ্গি নদীটা একটু কালো কালো এবং ঘোলাটে, আর গঙ্গাও ঘোলাটে কিন্তু স্বচ্ছ। তো দুটি নদীর সঙ্গমস্থলে দিয়ে আমরা পারাপার হলাম, এবং গঙ্গা নদী পেরিয়ে আমরা পৌঁছে গেলাম নবদ্বীপে। নবদ্বীপে এসেও এখানে চেকিং হচ্ছে, চেকিং করা হলো যে কেউ টিকিট কেটেছে কি না। সেটা চেকিং করার পর আমরা এখানে দেখলাম অনেক টোটো দাঁড়িয়ে আছে। সেই টোটো করেই চারদিকটা ঘুরতে হবে। টোটোর ভাড়া
মিনিমাম একটা টোটো ভাড়া করতে হয়, সেটা 400 টাকা, কেউ 300 টাকা, কেউ 250 টাকা এরকম নিচ্ছে। তো আমরা একটা 300 টাকা দিয়ে টোটো ভাড়া করে নিলাম। আমরা এখানে দেখলাম চৈতন্য মহাপ্রভুর মন্দির, এছাড়া গুপ্ত বৃন্দাবন এবং চৈতন্য মহাপ্রভুর বাড়ি সোনার গৌরাঙ্গ বা অষ্টধাতু গৌরাঙ্গ, আর সতীমা এবং লক্ষ্মীপ্রিয়া দেবীর যেখানে বসবাস করতেন সেখানে। এই গুপ্ত বৃন্দাবনে পুরো খোদাই করা রয়েছে আর্টের সাহায্যে, নানা রকম মহাভারত, শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী, অনেক রকম জিনিস এই গুপ্ত বৃন্দাবনে করা রয়েছে। এখানে গুপ্ত বলার কারণটা হচ্ছে এই ঘরগুলি হচ্ছে মাটির তলায় একটি ঘরকে নিয়ে এই এক্সিবিশন বলেন বা শো বলেন এটি করা আছে। এখানে টিকিটের মূল্য আবারও 10 টাকা, 10 টাকার টিকিট দিয়ে এখানে ঢুকতে হয় এবং এর উপরেই আছে মন্দিরটা, চৈতন্য মহাপ্রভুর মন্দির। এটি দেখে আমরা বেরিয়ে পড়লাম। এখানে চৈতন্য মহাপ্রভুর এটি বাড়ি, এখন এটি সংস্কার করা হয়েছে এবং এটি লক্ষ্মীপ্রিয়া দেবী এবং সচিমাতা এই বাড়িতেই থাকতেন। এটিও এখন সংস্কার করা হয়েছে এবং এখানে সোনার গৌরাঙ্গ, বা আমি জিজ্ঞাসা করলাম সোনার গৌরাঙ্গ নয়, বললেন অষ্টধাতুর গৌরাঙ্গ, আমরা যাকে সোনার গৌরাঙ্গ হিসাবে পূজিত হয়। সে যাই হোক না কেন, আসল কথায় ভক্তি। তো সেই জিনিসটা আমরা এখানে দেখলাম। এই জায়গাটাতেই সোনার গৌরাঙ্গ প্রতিষ্ঠা করা আছে। এখানেও দেখছি ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছিল, ভোগ প্রসাদ খাওয়ানো হলো এবং আমরা তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম। আরেকটি ছিল মনসা মন্দির, যেটা আমরা দেখিনি। এখানে প্রায় আমরা 7টা মন্দির দর্শন করলাম, করে আবারও আমরা লঞ্চঘাটে দীঘার টপকে আমরা পৌঁছে গেলাম আমাদের গেস্ট হাউস, জগাই মাথায় গেস্ট হাউসে। ওইদিকে তাকাও, বেড়াতে এসেও ঝামড়ি বুড়িকে খাইয়ে দিতে হচ্ছে, ঠিক আছে? ওইদিকে তাকাও। হ্যাঁ, করেছে আমি, বুঝলে, উল্টো পাল্টা বকে যাচ্ছে। মায়ের খাওয়া দাওয়া তো শেষ হলো, এবার আমাদের খাবার পালা। সকালবেলা যখন আরতি দেখতে এসেছিলাম তখনই টিকিট কেটে নিয়ে গেছিলাম। এখানে 50, 70, 80 নানা রকমের টিকিট আছে, তাই আমরা একটা 70 টাকার টিকিটটা কিনেছিলাম। এবার আমরা কিন্তু জানতাম না কোথায় খাওয়ানো হবে, তাই খুবই আমরা অপ্রস্তুতে পড়েছি। শেষে শুনলাম যে আমাদের খাওয়ানো হবে গদা ভবনে। তো পিছন দিয়ে ঘুরে ঘুরে অনেকটা দূর হেঁটে এই রোদের মাঝখানে আমাদেরকে খেতে যেতে হলো। এইখানে এসে উপস্থিত হয়ে দেখলাম ভীষণ লাইন, এত লাইন পড়েছে বলার কথা নয়। তার মাঝেই আমার হাজব্যান্ড তো গীতার বই হয়ে গেল আর আমরা লাইনে লাগলাম। অনেক লাইন ছিল দেখে, কিন্তু লাইনগুলি তাড়াতাড়ি করে আছে। তো আমাদের খাবারের মধ্যে ছিল ডাল, ভাত, রুটি, 2টো সবজি, পায়েস আর পাঁপড়। তো আমরা একটা সিট নিয়ে সবাই মিলে খেয়ে নিলাম। আমার হাজব্যান্ড ছেলেকে গীতা বই দান করল। এরপর ওই রোদের মধ্যে আবারও আমরা বেশ অনেকটাই পরিশ্রম হয়েছে শুধু খেতে যাওয়া নিয়ে। আর আমরা এই মন্দিরটা কমসে কম 5বার প্রদক্ষিণ করেছি সব রকমভাবে। হ্যাঁ, কখনো বা জল খাবার নিয়ে, কখনো খেতে যাওয়া নিয়ে, মানে এখান থেকে ওখানে, এখান থেকে সেখানে নানান জায়গাতে খালি খুঁজে বেড়াতে হচ্ছে। না, আমরা এটা প্রথম গেলাম তা কিন্তু নয়, এই নিয়ে আমি 4বার গেলাম মায়াপুরে, কিন্তু সব সময় সিস্টেম বদলাচ্ছে, নানান ধরনের সিস্টেম। খাওয়া শেষ করে ছেলেরা সবাই হোটেলে ফিরে গেল আর আমরা 3 জনে আবারও এখানে একটুখানি বসে পড়লাম। এখানে যে বাগানটা দেখেছিলাম সেই বাগানে দেখলাম অনেকেই আড্ডা মারছে বা রেস্ট নিচ্ছে, কেউ গল্প করছে, কেউ রিলস বানাচ্ছে। তো আমরাও সেখানে কিছুক্ষণ বসে
একটু গল্প করলাম। তারপর প্রায় 4টে নাগাদ আমরা ওখান থেকে উঠে পড়লাম। এবার একটু মার্কেটে ঢুকবো, কিছু কেনাকাটার আছে। বৃষ্টি একটা জামা কিনলো, আর আমরাও কিছু জিনিস আমরা কিনে নেব। এবার আমরা হোটেলে ফিরব। তো যাই, এবার আমরা সন্ধ্যের দিকে একটু বেরোবো। এখন ওই জন্যে হোটেলের দিকে রওনা দিয়ে দিচ্ছি। তাই একটুখানি চারদিকটা ঘুরে একটু কেনাকাটা করে আবারও আমরা হোটেলের দিকে ফিরে পড়লাম। সন্ধ্যে 7টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম নানান জায়গায় একটু ঘুরবো বলে। আশপাশটা যতটা দেখা হয়েছে, এবার কিছুটা দেখে আর আমরা খাবার জন্যে একটা ওই রেস্টুরেন্ট বলেন, ধাবা বলেন, সেরম জায়গায় ঢুকে পড়লাম। এবার সেখানে একটু চা আমরা আগে খেয়ে নিলাম, তারপর রাতের খাবারটা খেয়ে নিলাম। রাতের খাবারে আমাদের ছিল মেনু তন্দুরি রুটি, ছোলা, 2 রকমের ছোলা ছিল, আর তন্দুরি রুটি ছিল, তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস একটু নিয়েছিলাম। খাওয়া দাওয়ার শেষে আমরা আবার হোটেলে ফিরে গেলাম, আর ভোরবেলা আমরা আবার বেরিয়ে চলে এলাম বাড়ি। অনেক আনন্দ হলো, মজা হলো, খাওয়া দাওয়া হলো। এবার ঘুম পেয়েছে, বাড়ি গিয়ে শুতে হবে। আজকে মা খুব ভালোভাবে আসছে, খাইয়ে দিয়েছিলাম। যাই হোক, এই যে ঘুমাতে আর সবাই খুব ক্লান্ত বিরক্ত হয়ে গেছে। আজকে সবাই টাটা। ভোরবেলা বেরিয়ে আমরা প্রায় সকাল 9টার মধ্যে বাড়ি চলে এসেছি। তো দুদিনের ট্রিপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।